হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম স্টাডি। এই ভিডিওতে আমরা আলোচনা করব মৌর্য বংশের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক অশোক সম্পর্কে। আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার সম্পর্কে। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব শাসক অশোক সম্পর্কে। দেখো, চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়ে মগধের সিংহাসনে বসেন। তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে বিন্দুসার সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। বিন্দুসারের মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। 1 নম্বর হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধ। অশোক জীবনে একটি মাত্র যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধ হলো কলিঙ্গের বিরুদ্ধে। দক্ষিণ ভারতের সঙ্গে স্থল ও জলপথে যোগাযোগের জন্য কলিঙ্গ জয় জরুরি ছিল। অশোক অনায়াসেই কলিঙ্গ জয় করেন, কিন্তু যুদ্ধের ভয়াবহ রূপ ও রক্তক্ষয় দেখে তার মনে অনুশোচনা হয়। যুদ্ধ ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও ধর্ম প্রচারে মন দেন। অবশ্য বর্তমানে আব্রাহাম এরিলিসহ অনেক আধুনিক গবেষক মনে করেন অশোক কলিঙ্গ যুদ্ধের আগেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর তিনি আর যুদ্ধ করেননি। তা করবার আর দরকারও হয়নি, কারণ নতুন করে রাজ্য জয়ের আর প্রয়োজন ছিল না। ডক্টর রমিলা থাপার মনে করেন এটি অশোকের পরবর্তীকালে যুদ্ধ না করার মূল কারণ। যুদ্ধ ত্যাগ করলেও কলিঙ্গ কিন্তু তিনি কলিঙ্গবাসীদের ফিরিয়ে দেননি। যাই হোক, এই যুদ্ধের ফলে মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তৃতি ঘটেছিল। উত্তরে কাবুল উপত্যকা ও জোন, কম্বোজ ও গান্ধার থেকে দক্ষিণ গোদাবরী কৃষ্ণা অববাহিকায় অন্তরাজ্য ও উত্তর মহীশূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। পশ্চিমে সোপার ও গিরনার থেকে পূর্বে ধলীয় জোগাড় পর্যন্ত অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত ছিল। বাংলা তার সাম্রাজ্যভুক্ত ছিল না, ছিল কিনা বলা কঠিন, কারণ এখানে তার কোনো শিলালিপি আবিষ্কৃত হয়নি। তবে হিউয়েন সাং তাম্রলিপ্ত, সমতট, পণ্ডুবর্ধন প্রমুখ স্থানে অশোকের স্তূপ দেখেছিলেন, তাই মনে করেন বাংলা অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল, তবে কামরূপ তার সাম্রাজ্যের বাইরে ছিল। পরে আমরা দেখে নেব অশোকের ধর্ম। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার আগে অশোক ব্রাহ্মণ্য ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিলেন। কাশ্মীরের ঐতিহাসিক কলহনের মতে তিনি ছিলেন শিবের উপাসক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন ও একজন সাধারণ উপাসক ছিলেন। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হননি, সর্বদাই তিনি রাজধর্ম ও রাজার কর্তব্য পালন করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বৌদ্ধ ধর্মের উপাসক হলেও জনগণের মধ্যে তিনি যে ধর্মমত প্রচার করেন তা প্রকৃতই বৌদ্ধ ধর্ম ছিল কিনা তা নিয়ে অনেক ঐতিহাসিক ভিন্ন মত পোষণ করেন। তিনি তার প্রচারিত ধর্মকে বৌদ্ধ ধর্ম না বলে শুধু ধম্ম বা ধর্ম বলে অভিহিত করেছেন। জনগণের মধ্যে প্রচারের জন্য যেসব আদর্শ তিনি স্তম্ভলিপি ও শিলালিপির মাধ্যমে ছড়িয়ে দেন তার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের নৈতিক ও মানসিক উৎকর্ষ বিধান, কোনো বিশেষ ধর্মের আদর্শের মধ্যে প্রতিফলিত হয়নি। মানবতার আদর্শ ও সর্বধর্মের সারবস্তু তিনি জনসাধারণের মধ্যে তুলে ধরেন। তিনি মনে করতেন সাধারণ গৃহীর পথ আর সংসারত্যাগী বৌদ্ধ ভিক্ষুক পথ এক নয়। তাই সহজ বৌদ্ধ ভাষায় তিনি কয়েকটি নৈতিক অনুশাসন জনগণের মধ্যে প্রচার করেন। এই নৈতিক অনুশাসন হলো দয়া, দান, সত্যানুরাগ, শুচিতা, নম্রতা, সংযম, ভাবশুদ্ধি, সাধুতা, অল্প ব্যয়, অল্প সঞ্চয়, অহিংসা, সৎ আচরণ ইত্যাদি। তিনি নিষ্ঠুরতা, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন। জোর দিয়েছেন পিতামাতা ও গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, দাস ও ভূত্যদের প্রতি সৎ ব্যবহার, অন্য ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ইত্যাদির উপর। তিনি নিজে ব্রাহ্মণ ও আজীবকের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরম ধর্ম সহিষ্ণুতা তাকে মহান করেছেন। রাম শরণ শর্মা, ব্রতীন মুখোপাধ্যায়, আব্রাহাম
এরিল সহ অনেকেই অশোকের পরম ধর্ম সহিষ্ণুতার প্রশংসা করেছেন। তিনি যা প্রচার করেন তা মেনে চলতেন। অশোকের ধর্মপ্রচার। অশোক তার নৈতিক অনুশাসনকে কেবলমাত্র শিলালিপির মধ্যে আবদ্ধ রাখেননি। এই সব আদর্শ জনগণ যাতে নিষ্ঠার সঙ্গে পালন করে তার জন্য তিনি জুত, রাজুক, ধর্ম মহামাত্র প্রভৃতি কর্মচারীদের নিযুক্ত করেন। নারীদের নৈতিক উন্নতির জন্য বিশেষ কর্মচারী নিযুক্ত করা হয়। তাছাড়া উৎসব অনুষ্ঠান, দিব্যরূপ প্রদর্শন প্রভৃতি বিভিন্ন বিনোদনের মাধ্যমে তিনি ধর্ম প্রচার করেন। তিনি নিজে বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন। ধর্মযাত্রার অর্থ গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলিতে গিয়ে বুদ্ধের বাণী প্রচার করেন। ভেরি ঘোষের পরিবর্তে ধর্মঘোষ ধ্বনিত হয়। ভারতের বাইরেও যাতে ধর্মের আদর্শ ছড়িয়ে পড়ে তার জন্য তিনি রাজ্য বিজয় নীতির পরিবর্তে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। তিনি বিভিন্ন দিকে বৌদ্ধ প্রচারক প্রেরণ করেন। সিরিয়া, মিশর, ম্যাসিডন, অ্যাপিরাসে দূত পাঠিয়েছিলেন বলে অশোক দাবি করেন। সিংহলে নিজ পুত্র বা ভ্রাতা মহেন্দ্রকে তিনি পাঠিয়েছিলেন। বিদেশে তার এই ধর্মপ্রচার কতদূর সফল হয়েছিল তা বলা কঠিন। এরপর হচ্ছে অশোকের জনহিতকর কাজ। অশোক তার শিলালিপিতে বলেছেন, সকল মানুষই আমার সন্তান। সন্তান তুল্য প্রজাদের সুখী করা, তাদের হিত সাধন করা তার জীবনের উদ্দেশ্য ছিল। তিনি সারা জীবন রাজ্যব্যাপী জলকষ্ট দূর করতে কূপ খনন করেছিলেন। জনসাধারণের সুবিধার জন্য রাস্তার দুধারে বৃক্ষরোপণ করেছিলেন, আম্রকুঞ্জ স্থাপন করেছিলেন, পশু চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, অপরাধীদের জন্য শাস্তির পরিমাণ লাঘব করেছিলেন। অশোক মৃত্যুদণ্ড রহিত করেননি। তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে 3 দিনের অবকাশ লাভের সুযোগ দিয়েছিলেন। পশু হত্যা নিষিদ্ধ করেন। ইতিহাসে অশোকের স্থান। পৃথিবীর ইতিহাসে অশোকের ব্যতিক্রমী সম্রাট। আলেকজান্ডার, জুলিয়াস সিজার ও নেপোলিয়নের মতো তিনি দিগ্বিজয়ী বীর ছিলেন না। রাজ্য বিজয় নয়, ধর্ম বিজয় ছিল তার নীতি। প্রজাদের হৃদয় জয় করা ছিল তার জীবনের লক্ষ্য। প্রজা কল্যাণ ছিল তার রাজধর্ম। প্রজাদের তিনি সন্তানের মতো দেখতেন। জনহিতকর কাজ করেই তিনি তার দায়িত্ব ও কর্তব্য শেষ করেননি। ধর্মের মাধ্যমে তিনি প্রজাদের নৈতিক ও মানসিক উন্নতির জন্য আন্তরিক ও ঐকান্তিক চেষ্টা করেছিলেন। তিনি কেবল ভারতবাসীর আত্মার উন্নতির কথা চিন্তা করেননি, সমগ্র মানব জাতির নৈতিক ও পারমার্থিক উন্নতির এমন দরদি প্রয়াস পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজার মধ্যে দেখা যায়নি। ক্ষমা ও দয়া তার কাছে দুর্বলতা ছিল না। রাজধর্ম পালনে তিনি কঠোরতা ও কোমলতার সেতুবন্ধন ঘটিয়েছিলেন। তিনি দণ্ডের সহিত ক্ষমা, শক্তির সহিত সংযমের এবং আদর্শের সহিত বাস্তবের ঐক্য স্থাপন করেছিলেন। প্রজা কল্যাণ যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয়, মানবতাই যদি মনুষ্যত্ব বিচারের মাপদণ্ড হয়, তাহলে অশোক নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। H.G. ওয়েলস বলেছেন, ইতিহাসে শত সহস্র সম্রাটের মধ্যে কেবল অশোকের নামই একটি উজ্জ্বল নক্ষত্রের মতো আলো বিকিরণ করেছে। কনস্টান্টাইন বা শার্লামেন অপেক্ষা তার নাম আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে অশোকের মধ্যে ছিল চন্দ্রগুপ্তের উদ্যম, সমুদ্রগুপ্তের বহুমুখী প্রতিভা, আকবরের উদারতা। এরপরে মৌর্য সাম্রাজ্যের পতন কিভাবে হলো? অশোকের মৃত্যুর পর 50 বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন হয় ও ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী অশোকের ধর্মনীতি ও ব্রাহ্মণ বিদ্বেষীকে দায়ী করেছেন। আবার অনেক ঐতিহাসিক মনে করেন তার অহিংসা নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। উভয় বক্তব্যই বিশ্বাসযোগ্য নয়, কারণ অশোক পরম ধর্ম সহিষ্ণু ছিলেন এবং এমন কিছু করেননি যাতে ব্রাহ্মণদের ক্ষতি হয়, বরং তিনি ব্রাহ্মণদের সম্মানের চোখেই দেখতেন। অন্যদিকে অশোক অহিংসা নীতি অনুসরণ করলেও সৈন্যদল ভেঙে দেয়নি। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেছিলেন কারণ নতুন করে আর যুদ্ধের প্রয়োজন হয়নি। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য গভীরতর রাজনৈতিক ও আর্থসামাজিক কারণ ছিল। যে কোনো স্বৈরতান্ত্রিক শাসনের অস্তিত্ব নির্ভর করে সম্রাটের ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতার উপর। অশোকের পরবর্তী মৌর্য শাসকদের মধ্যে এই দক্ষতা ও যোগ্যতার অভাব ছিল বলে মৌর্য সাম্রাজ্যের আভ্যন্তরীণ দুর্বলতা ও ত্রুটিগুলি তাদের
সময় মাথাচাড়া দিয়ে উঠে থাকে এবং